নমস্কার। বিহারে এবারের বিধানসভা নির্বাচন নিয়ে হট্টগোলের কোনো শেষ নেই। একদম অভূতপূর্ব ব্যাপার। হইচই এবং আগ্রহ এই পরিমাণে এর আগে কখনো দেখা যায়নি। তো কেন এটা হচ্ছে, কারণটা আমি আপনি সবাই জানি যে কেন্দ্রে বিগত এক দশকে এই প্রথম সংখ্যালঘু সরকার, সে রীতিমতো নড়বড় করছে। বাইরে যতই প্রতাপ থাক, তো তারা সংখ্যালঘু 240-এর মতো আসন বিজেপির, চন্দ্রবাবু নাইডু আর নীতিশের সমর্থনে কোনো ক্রমে 290 পেরিয়েছে। ওদিকে নীতিশ কুমার, তিনি অসুস্থ শোনা যাচ্ছে। এমনিও তিনি কখন যে কোন দিকে চলে যাবেন তার কোনো ঠিক নেই, যে যখন যেদিকে খুশি ঢলে পড়তে পারেন। তার উপর এখন আবার শুনছি শরীর গতিক ভালো নেই, নিশ্চয়ই মন মেজাজও ভালো নেই। ফলে বিহারে যদি কোনো ক্রমে হারেন তাহলে কিচ্ছু বলা যায় না, হয়তো দিক বদলে ফেললেন, হয়তো পার্টিটাই ভেঙে গেল, হয়তো অপ্রত্যাশিত অন্য কিছু ঘটলো। ফলে কি হবে, কেন্দ্রীয় সরকার যতই লাফালাফি করুক 56 ইঞ্চি নিয়ে, তারা একদম দড়াম। তো এইটা হচ্ছে একটা সত্যিকারের মরণ বাঁচন সমস্যা কেন্দ্রীয় সরকারের পক্ষে। সেই জন্যই তুমুল আগ্রহ বিহারের নির্বাচনকে নিয়ে। তা মোদি এবং শাহ এই জুটি একদম লিলি টমসনের মতো এই সমস্যাটাকে তুড়ি মেরে পার করে দেবেন ভেবেছিলেন। কারণ তাদের তো এবার হাত ঘোরালেই নাড়ু। হাতে একদিকে আছে নানা রকম এজেন্সি, তাদের যখন খুশি যে কোনো রাজনীতিকের বিরুদ্ধে যে কোনো রাজ্যের নামিয়ে দেন একদম। তার উপর আছে সুগ্রীব দোসর স্বয়ং নির্বাচন কমিশন। কেউ কেউ ঠাট্টা করে বলছেন নির্বাচন কমিশন সরকারে অংশগ্রহণ করতে পারছে না ঠিকই, কিন্তু বাইরে থেকে সমর্থন দিচ্ছে। তো তার সঙ্গে আইন ব্যবস্থা যেটা আছে, ভারতবর্ষের গর্ব যেটা, তার একটা অংশকেও পকেটে পুড়ে ফেলা গেছে বলে অভিযোগ। এবং সব শেষে, এখানে শেষ নেই, ঢাকের মায়া গদি মিডিয়া তো আছেই। তো তারা তো মোদিকে দেখলেই সবসময় জোড় হস্তে প্রণাম করে চলেছে। সাংবাদিকতা বলে যে একটা বস্তু আছে, তার সঙ্গে বস্তুনিষ্ঠ হবার যে একটা যোগাযোগ আছে ভারতের সাংবাদিকদের দেখলে, গদি মিডিয়ার সাংবাদিকদের দেখলে সেটা বোঝার উপায় নেই। তো এইসব নিয়ে ওনারা ভেবেছিলেন যে তুড়ি মেরে পুরোটা পেরিয়ে যাবেন, যেরকম বন্দ্যোপাধ্যায় ঘাড়ে নিয়ে হনুমান লাফ মেরে চলে গিয়েছিলেন শ্রীলঙ্কায়, সেরকম কিছু একটা কাণ্ড ঘটবেন। তো সেই জন্যে ওনারা মানে বকলমেই ধরে নিতে পারি যে নির্বাচন কমিশন দুম করে এসআইআর বা নিবিড় সংশোধনী ঘোষণা করে দিলেন। বিহার দিয়ে যেটা শুরু, তো এর আগে গদি মিডিয়া বারবার যেটা বলে চলেছে যে এর আগেও এই জিনিস হয়েছে, নতুন কিছু নয়, সত্যি কথা। কিন্তু কথা হলো এত কম সময়ে কখনো হয়নি, এক। এবং দুই, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কে নাগরিক হবে কে নাগরিক নয়, আধার কার্ড নেব কি নেব না, নাগরিকত্বের মাপকাঠি ঠিক কি, এইটা ঠিক করার পবিত্র দায়িত্ব কমিশন কখনো হাতে তুলে নেয়নি এই মোদির জমানায় যেটা হচ্ছে। তো সন্দেহ এই যে এই করেই বৈতরণী পার হয়ে যাওয়া যাবে, এটা ভাবা হচ্ছিল। যেরকম উপকথায় আছে বা লোককথায় শোনা যায় যে মাহমুদরা নাকি গরুর ল্যাজ ধরে বৈতরণী পার হয়ে বৈকুণ্ঠে চলে যান, সেরকম মোদি সাহেব ভেবেছিলেন যে এই যে কমিশন নামক বস্তুগুলি আছে এদের ল্যাজ ধরে বৈতরণীটা পার হয়ে যাওয়া যাবে। কিন্তু যেটা দেখা গেল যে এবার খেলা অন্য। রাহুল গান্ধী, যিনি এর আগে পর্যন্ত দুর্ধর্ষ কোনো পারফরমেন্স করে দেখাননি, এইবার দেখা গেল যে অপ্রত্যাশিতভাবেই ভীষণ তৈরি হয়ে এসেছেন। ভোটার তালিকায় যে ভয়াবহ জালিয়াতি হয়েছে এই অভিযোগ সহ একটা সাংবাদিক সম্মেলন করলেন এবং তাতে যেভাবে পুরো বিষয়টা উপস্থাপন করলেন, ভারতীয় রাজনীতি সেই জিনিস এর আগে কখনো দেখেনি। ফলে দেশ কেঁপে গেল। বিরাট অংশের একটা মানুষ বিশ্বাস করলেন, তিনি যেভাবে তথ্যনিষ্ঠভাবে এবং যেভাবে উপস্থাপন করলেন বিষয়টা, তাতে বিরাট সংখ্যক একটা মানুষ বিশ্বাস করলো পুরো জিনিসটা। এবং তার চেয়েও একটা বড় সংখ্যক মানুষ আতঙ্কিত হলেন। কি না, তাদের নাগরিকত্ব চলে যেতে পারে, ভোটার তালিকা থেকে নাম কাটা যেতে পারে। তারা বিশ্বাস করতে শুরু করলেন যে এনআরসির আগের ধাপ হলো এই ভোটার তালিকা সংশোধন এবং এটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তারা আতঙ্কিত হলেন। এবং এখানেই শেষ নয়, রাহুল এরপরে আরও হুমকি দিয়ে রেখেছেন যে তার তুনে কিন্তু আরও জিনিসপত্র আছে, তিনি ক্রমে ক্রমে সেগুলো ফাঁস করবেন। ফলে যেটা হলো, মানুষ একদিকে একটা বিরাট সংখ্যক মানুষ বিশ্বাস করলেন, একটা বিরাট সংখ্যক মানুষ আতঙ্কিত হলেন। বিহারে যেটা শুরু হলো, অন্য সময় ভোটের প্রচার হয়, এবার বিরোধীরা যেটা শুরু করলেন সেটা হচ্ছে ভোটাধিকার রক্ষার লড়াই। একটা সময়ে বিহারে বামপন্থী দল সিপিআইএম এর লিবারেশন আছে, তারা কিন্তু মানুষকে ভোট দেওয়ার জন্য অস্ত্র নিয়ে আন্দোলন করত। এইবার সেইটাই
শুরু হলো গোটা বিহার জুড়ে এজেন্ডা হিসেবে ভোটারদের অধিকার, এটাই এজেন্ডা, এবং সাধারণ মানুষ সেটা গ্রহণ করলেন এবং এটা ব্যাপকভাবে গ্রহণ করলেন মানুষ, কারণ মানুষ আতঙ্কিত। তো অধিকার যাত্রা শুরু হলো গোটা বিহার জুড়ে, এবং এটা একটা কেন্দ্রীয় সমাবেশ না, জেলায় জেলায় হতে শুরু করলো বিপুল জনসমাগম। বিপুল জনসমাগম মানে এই জিনিস এর আগে দেখা যায়নি। বিরোধীরা একজোট হয়ে গেলেন, সম্পূর্ণ একজোট হয়ে গেলেন। সেই পুরো জয়প্রকাশ নারায়ণের সময়ের যে আন্দোলনের রূপ দেখা যাচ্ছিল সেরকম দেখা গেল, যেটা হতে শুরু করলো যে রাহুল গান্ধী বা দীপঙ্কর ভট্টাচার্য বা স্টালিনও এসেছেন, এরা যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ ফুল মালা নিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। উল্টো দিকে বিহারের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীরা, একাধিক ভিডিও আছে আপনাদের দেখিয়েছি, যেখানে যাচ্ছেন লোকে জুতো ছুঁড়ে মারছে। তো এই যে একজোট বিরোধীদের চিত্র এর আগে আমরা দেখিনি। এখানেও একটা কিন্তু ছোট্ট চোনা আছে, সেটাতে আমরা পরে আসব। তো কিন্তু এই যে একজোট বিরোধীদের চিত্র, এটা এর আগে দেখা যায়নি, এবং মানুষ যে এই পরিমাণ খেপে যাচ্ছে এটাও এর আগে দেখা যায়নি। তো গদি মিডিয়া এই সময় মোদি এই পুরো ব্যাপারটাতে দিগ্ভ্রষ্ট হয়ে গেলেন, কি করা যায় বুঝতে পারছেন না, কারণ এই চিত্র এর আগে উনি দেখেননি। উনি নানা রকম এজেন্ডা পরপর নিয়ে আসেন, তাতে বিরোধীরা ছত্রভঙ্গ হয়ে যায়, এমনিও নিজেদের মধ্যে চুলোচুলি করতে থাকে, এবং সেই ফাঁকে উনি নানা জিনিস পাস করিয়ে নিয়ে চলে যান এবং ওনার যে জয় পতাকা মাথার উপর তুলে ধরেন। তো এই জিনিস উনি প্রত্যাশা করেননি, ফলে উনি এবার ছত্রভঙ্গ হওয়ার পালা হচ্ছে মোদির, এবং একই সঙ্গে গদি মিডিয়া। তো গদি মিডিয়া কি করবে? গদি মিডিয়া তখন আপ্রাণ চেষ্টা করতে লাগলো যে এসআইআর নিবিড় সংশোধনীকে জাস্টিফাই করার, তার পক্ষে যুক্তি দেওয়ার। এটা আগে থেকেই শুরু হয়েছিল, মনে রাখবেন যে কাশ্মীর নিয়ে ওই সমস্যাটার ঠিক পরেই শুরু হলো বাংলাদেশি আখ্যা দিয়ে বাঙালি বিতাড়ন। তো সেটা আপনারা সবাই আন্দাজ করতে পারছেন না, এখন আমি তো পারছি, যে সেটা আসলে ছিল এই নিবিড় সংশোধনীর পক্ষে হাওয়া তোলার চেষ্টা। তো গদিম ইন্ডিয়া আগের যে প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্ট আন্দাজ করা যায়, সেটা অনুযায়ী অনুপ্রবেশ নিয়ে চিৎকার করতে শুরু করলো, এবং বিভিন্ন রাজ্যের যে রাজ্য সরকারগুলো, বিজেপির রাজ্য সরকারগুলো, তারা বাঙালিদের দৌড়ে বাংলাদেশি বলে তাড়াতে শুরু করলো, এবং বিএসএফ পুশব্যাক করতে শুরু করলো। তো সেই গল্প তো আপনারা জানেনই, এটা বাঙালি বিতাড়ন নিয়ে অনুষ্ঠান নয়, ওটা নিয়ে বিশদে এখন যাচ্ছি না। তো সেটাতে যেটা হলো যে এটা নিয়ে আবার সারা ভারতবর্ষের তুমুল সমস্যা শুরু হলো, এবং বিশেষ করে বাংলার লোকে খেপে গেল। এবার বাংলায় আবার পরের বছরই নির্বাচন, ফলে সেখানে আবার বিজেপির ল্যাজে গোবরে হতে শুরু করলো। যদি এসআইআরটা সত্যি সত্যি নামিয়ে আনতে পারে তাহলে হয়তো সেটা খানিকটা কাটবে, কিন্তু এই মুহূর্তে পারবে কি পারবে না বোঝা যাচ্ছে না। সেখানে বিজেপি মোটের উপর ল্যাজে গোবরে, এবং বিহারে ওই জনবিক্ষোভে ল্যাজে গোবরে, সবে মিলে যেটাকে বলে একদম সসেমিরা অবস্থা। তো এই অবস্থা যখন বিপদে পড়েছে মোদি শাহ জুটি, তখন তারা কি করবে? তাদের আরও একটা চেনা স্ক্রিপ্ট আছে, সেই পুরনো কবিতা, যখনই মানুষ খাদ্য চায় তখনই সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তো ওনাদের যখনই কোনো বিপদ হয় তখনই পাকিস্তান চলে আসে। তা আমার এক পরিচিত জন, তিনি বলতেন যে যখনই ঝগড়া হয় খাবার টেবিলে বউয়ের সঙ্গে, তখনই দেখি যে আমার বাবা মা টেবিলে উপস্থিত হয়ে যান। তো একই ব্যাপার এই মোদি শাহের গল্প নিয়েও, যে যখনই দেশে কোনো সমস্যা হয় তখনই খাবার টেবিলে পাকিস্তান এসে হাজির হয়। খরা কেন হয়েছে? পাকিস্তান করেছে। বন্যা কেন হয়েছে? পাকিস্তান করেছে। এইগুলো বলেন না, কিন্তু প্রায় তাই আর কি। পৃথিবীর সমস্ত অনিষ্ট সব কিছুর জন্য পাকিস্তান দায়ী। তো পাকিস্তান ভালো দেশ এমন না, কিন্তু এগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়। তো এখানেও তাই, অবিকল তাই হতে শুরু করলো। এবার বিহারে তো পাকিস্তানকে এনে ফেলা যাবে না, ফলে প্রথমে শোনা গেল, হঠাৎ করে দু একদিন আগেই হঠাৎ শোনা গেল যে দুর্ধর্ষ সব সন্ত্রাসবাদীরা বিহারে ঢুকে পড়েছে। 3টে সাদা কালো ছবি দিয়ে, সে ছবি দেখে কে চেনা যাবে না, সেই ছবি দিয়ে বলা হলো এই দুর্ধর্ষ সন্ত্রাসবাদীরা বিহারে ঢুকে পড়েছে। ওই ছবি দেখে কে চিনবে আমি বলতে পারবো না, আমি তো পারবোই না। তো যাদের দৃষ্টিশক্তি খুব ভালো তারা হয়তো চিনবেন বা বুঝতে পারবেন যেগুলো মানুষের ছবি। তো সন্ত্রাসবাদীরা সব ছেড়ে, কাশ্মীর ছেড়ে, পশ্চিম সীমান্ত ছেড়ে হঠাৎ বিহারে ঢুকে পড়লো কেন সেটাও বোঝা যাচ্ছে না। তো শোনা যাচ্ছিল অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে। তো সেই দিক থেকেও কোনো সন্ত্রাসবাদী ঢুকলো না। বিহারে ঠিক নির্বাচনের আগে সন্ত্রাসবাদীরা বিহারে ঢুকে পড়লো। তো যাই হোক, সেটা নিয়ে খুব একটা হইচই হলো না, লোকে খেলো না, কারণ লোকে ভোটার অধিকার নিয়ে এত ব্যস্ত যে তারা কোথা থেকে কে 3টে লোক ঢুকে পড়েছে এ নিয়ে খুব একটা চিন্তিত না। তো তারপরে আবার এলো নতুন তাস। এইটা প্রথম শুনলাম অনেকদিন পরে, এটা কিন্তু নতুন খেলা, ওরা বোধহয় ইম্প্রোভাইজ করেছেন।
সেটা হলো মোদির মাকে নিয়ে কে নাকি খুব খারাপ গালাগাল দিয়েছে। খারাপ গালাগাল দেওয়া খুব খারাপ জিনিস, প্রধানমন্ত্রী কেন, যে কোনো লোকের মাকে নিয়ে গালাগাল দেওয়া খুব খারাপ জিনিস, কিন্তু কোনো নেতা দেননি, নেতার উপস্থিতিতে হয়নি, যিনি দিয়েছেন তিনি বিরোধী দলের কর্মী কিনা তাও বোঝা যাচ্ছে না। তো কি এইটা নিয়ে হইচই করছেন কারা? সে হচ্ছে বিজেপির নেতারা, যাদের নিজেদের মুখের ভাষা শুনলে কানে আঙুল দিতে হয়। এটাও আমার এক বন্ধুর গল্প। বন্ধুর যে বন্ধুরা, তাদের মুখের ভাষা শুনে বন্ধুর মা তাদেরকে বলেছিলেন যে ভাই বাচ্চারা তোমরা প্যান্টুলটা নিচে পড়ো কেন, তোমাদের লজ্জাস্থান তো মুখে, প্যান্টুলটা পর থেকে মাথায় পড়বে। তো বিজেপির নেতাদের ভাষা হচ্ছে এই। অনুরাগ ঠাকুর বলুন, শুভেন্দু অধিকারী বলুন, তো তাদের ভাষা আমি আর এখানে পুনরাবৃত্তি করব না। তো তারা বলছেন যে খিস্তি কেন দেওয়া হয়েছে, এর থেকে হাস্যকর কিছু হয় না। তো এই নিয়ে অনেক নাটক হলো, মারামারি মারদাঙ্গা হলো। বিহারে পাটনায় কংগ্রেস এবং বিজেপির লোকেদের মধ্যে লাটালাটি হলো। তো সেখানে বিজেপি বিশেষ সুবিধে করতে পারেনি, কারণ দুদলই, বিজেপির যে একটা এজ ছিল যাকে বলা হয় যে বিজেপি মারতে এলে বাকি সবাই পালিয়ে যাবে, সেই জিনিস আর নেই, তারা যথেষ্ট মারটার খেলো। এই করতে গিয়ে কি হলো, যেখানে কংগ্রেস সাইনবোর্ড সর্বোচ্চ, সেখানে গত পরশু দিনই আপনারা জানেন যে এটা সেখানে রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে খুব বড় বীরত্ব দেখালো বিজেপির লোকজন। তো সেটা হলো, কিন্তু তাতে করে বিহারে কিছু লাভ হয়নি, কিচ্ছু লাভ হয়নি। কারণ মানুষ যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই খেপে গেছে, যদ্দূর মানে মানুষের জনসমাবেশে অংশগ্রহণ থেকে যা জানা যায় সেটা থেকে আন্দাজ করা যাচ্ছে যে মানুষ রীতিমতো খেপে গেছে। এই গতকালের কথা বলছি, গতকালই বিহারের আরায় একটা বিরাট বড় সমাবেশ হয়েছে, এবং আজকে যখন আপনারা ভিডিওটা দেখছেন, পাটনায় একটা মহাসমাবেশ, শুধু মহাসমাবেশ নয়, তার আগে গোটা পাটনা জুড়ে একটা বিরাট রোড শো হবে, এবং সেখানে সর্বভারতীয় বিরোধীদের ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, এবং আন্দাজ করা যাচ্ছে সেটাও একটা বিপুল জনসমাগম হবে। এবং এটা শুধু বিহার জুড়ে, এটা শুধু পাটনায় হচ্ছে তা নয়, আরাতে কালই হয়েছে বললাম, গোটা বিহার জুড়ে প্রত্যেকটা জেলায় এই জিনিস ঘটছে। এবং আগেই বলছিলাম এটা একটা খুব আশার ব্যাপার, কিন্তু এতে একটা চোনা আছে। চোনাটা কি না, সর্বভারতীয় সমস্ত আঞ্চলিক দলগুলো এতে বিপুলভাবে অংশগ্রহণ করছে। স্টালিন নিজে যাচ্ছেন, দীপঙ্কর ভট্টাচার্য আছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হয়েছে ইউসুফ পাঠানকে, প্রথম সারির কোনো নেতৃত্বকে নয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা একটা যুক্তরাষ্ট্রীয় জোট হিসেবে উপস্থাপন করতে গেলে একজন শীর্ষ নেতৃত্বে যাওয়ার দরকার ছিল, বাংলা ভাষায় বক্তব্য রাখার দরকার ছিল, এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভূমি সন্তান সংরক্ষণ, ভাষার অধিকার, সমস্ত কিছু নিয়ে কথা বলার দরকার ছিল। তো সেটা হচ্ছে না, যাচ্ছেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান কেন, কবে থেকে বাংলার প্রতিনিধি হলেন বোঝা খুব কঠিন। নির্বাচনে জিতেছেন ঠিকই, কিন্তু তাকে, তিনি বাংলা ভাষীও নন, বাংলা ভাষার প্রতিনিধিত্ব করার ক্ষমতা তার নেই। তো এই একটা ছোট্ট চোনা আছে, কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধ আছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই যে ঐক্যের ছবি, যাতে একটা ছোট্ট চোনাও আছে, কিন্তু মূলত ঐক্যের ছবি, কারণ তৃণমূল যাবো না তো বলেনি, গেছে। তো সবাই মিলে মোটামুটি ঐক্যবদ্ধ। তো এই যে অবস্থায়, এই অবস্থায় কি করা যায়? তো এই অবস্থায় আপনি যখন দিশেহারা হয়ে যাবেন, মোদি শাহ, আন্দাজ করা যাচ্ছে দিশেহারা, কোনো অস্ত্রই কাজে লাগছে না। এর আগে বিরোধীদের নানা ভাগে ভাগ করে তারা নানা জিনিস ঘটিয়ে দেখেছে, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা দেখিয়ে দিয়ে গিয়েছিল, সেটা মোটামুটিভাবে এরা শিখেছে, তো সেই জিনিস করেছে। কিন্তু এখন কোনো অস্ত্রই কাজে লাগছে না, বরং বিরোধীরা নানা দিক থেকে আক্রমণ করছে, এদেরকে ঠেকাতে হচ্ছে। ন্যারেটিভ যাকে বলি আমরা, সেটা বিরোধীরা তৈরি করছে, কোনো ক্রমে সেটাকে ঠেকনা দিতে হচ্ছে মোদি শাহকে, এটাতে ওরা অভ্যস্ত নয়। ফলে কি হলো, হঠাৎ টিভিতে শুরু হয়ে গেল মুড অফ দ্য নেশন বলে একটা চচ্চড়ি। কি না, দেশের জনতার মতিগতি কীরকম সেটা হঠাৎ গদি মিডিয়ার কর্তারা, দিল্লির যে কর্তারা, তারা হঠাৎ মাপতে শুরু করলেন। তো হঠাৎ কেন মাপতে শুরু করলেন বোঝা মুশকিল, কিন্তু তাদের অধিকার আছে, তারা যখন যা খুশি মাপবেন। এই মুহূর্তে গিয়ে যদি হঠাৎ ভারত মহাসাগরের জল মাপতে শুরু করেন তাও হয়। এই মুহূর্তে গিয়ে হয়তো হঠাৎ যদি চাঁদে অক্সিজেন আছে কিনা মাপতে শুরু করেন তাও হবে, অধিকার তাদের আছে। কিন্তু ব্যাপারটা খুবই কৌতূহলোদ্দীপক। তো তারা হঠাৎ দেশের জনতার মতিগতি মাপতে শুরু করলেন, এবং কে না জানে যে গদি মিডিয়া হিসেব অনুযায়ী জনতা সবসময় মোদির পক্ষে আছে, তো তারা সবসময় মোদির হয়ে জয়ধ্বনি করছে।
কেউ পায়ে পড়ে যাচ্ছে, আর সঞ্চালকদের দেখলে মনে হয় যেন জিভ দিয়ে জল পড়ছে। মোদি যেবার বলেছিলেন 400 পার, সবাই মিলে হইচই করে 400 পার 400 পার বলতে শুরু করলেন যেন কয়েকটি পোষা জীব। তো এদের এই ব্যাপার স্যাপার দেখলে মানে যারা দর্শক, অন্তত আমার নিজেরই তো লজ্জা করে, কিন্তু ওদের বোধহয় করে না। তো মাইনে করেই পাচ্ছেন, লজ্জা করলে চলবে কি করে? তো এরা মুড অফ দ্য নেশন মাপতে শুরু করলেন এবং মোদির পক্ষে যে সবাই সব দেখাতে শুরু করলেন। এবং এর সঙ্গে এলো একটা মোক্ষম জিনিস, সেটার নাম কি? ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা। বিহারের নির্বাচনে কি হবে, কি হতে চলেছে তার সমীক্ষা। তো ভোটের আগে, এত আগে জনসমীক্ষা, যখন ভোটার তালিকায় নির্দিষ্ট হয়নি, তো এরকম সাধারণভাবে হয় না। কিন্তু আবারও করলে আটকাচ্ছে কে? এখন যদি ওদের ইচ্ছে হয় যে গঙ্গায় কতটা জল আছে লোক লাগিয়ে মাপাবেন, মাপাতেই পারেন, অধিকার আছে, গদি মিডিয়া হোক আর যাই হোক, স্বাধীনতা আছে, করতেই পারেন। তো এইটার অংশ হিসেবে টাইমস নাও, জেভিসি, এরা একটা জনমত সমীক্ষা করে ফেলেছে, যার ফলাফল বেরিয়েছে গতকালই। তার ফলাফল কি না, 243টা আসন আছে বিহার বিধানসভায়, তার মধ্যে 122টা পেলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়। এর মধ্যে 136টা এই জনমত সমীক্ষা অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে এনডিএকে। হ্যাঁ, 136টা দিয়ে দেওয়া হয়েছে এনডিএকে, আর ইন্ডিয়া জোট মেরে কেটে পেয়েছে 75। তো কথা হচ্ছে 75টাই বা দিলেন কেন? আরও কমিয়ে দিলে পারতেন তো, কিন্তু সেটা দিলে, অত দিলে বোধহয় লোকে বিশ্বাস করবে না। তো আরও একটা প্রশ্ন থেকেই যায় যে ভোট কাদের বাদ যাচ্ছে, ভোটার তালিকা তো তৈরি হয়নি, ভোট কাদের বাদ যাচ্ছে সেটা কি হিসেবে ছিল না ওসব জানার দরকার নেই? তো সে হিসেব তারা দেননি, সে জবাব তারা দেননি। কেনই বা দেবেন? সংবাদ মাধ্যম কখনো কোনো প্রশ্নের উত্তর দেয় না, গদি মিডিয়া হলে তো একদমই দেয় না। তো উত্তরটা পাওয়া যায়নি। তো কথা হচ্ছে এটা নিয়ে আমরা ঠাট্টা ইয়ার্কি করছি, কিন্তু শুধু তো ঠাট্টা ইয়ার্কি করলে হবে না, একটু তথ্য দিয়ে দেখতে হবে যে ওনাদের ট্র্যাক রেকর্ড কি, বিশ্বাসযোগ্যতা কি। তো ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল, এই দুটো জিনিস আমরা দেখি, দুটোর মধ্যে তফাৎ একটু ভালো করে বলে নিই ট্র্যাক রেকর্ডে যাওয়ার আগে। ওপিনিয়ন পোল বা মতামত সমীক্ষা হচ্ছে ভোটের আগে যেটা হয়, সেটা সাধারণভাবে খুব একটা মেলে না, কারণ মানুষের মতামত বদলে যায়। দ্বিতীয় যেটা হয় সারা পৃথিবীতে, যেটা মোটামুটিভাবে অ্যাকিউরেট, প্রায় সঠিক, এরকম একটা পদ্ধতি হিসেবে স্বীকৃত, তার নাম হচ্ছে এক্সিট পোল, অর্থাৎ ভোট বাক্সের জনমত সমীক্ষা। ভোট দিয়ে যখন লোকজন বেরিয়ে আসছেন তাদেরকে গোপনে বলা হয় আরেকটা ব্যালট দিতে, তো সেইটা দিয়ে একটা সমীক্ষা করা হয়, সেটা মোটামুটিভাবে সারা পৃথিবীতেই সঠিক হয়। সারা পৃথিবীতে হয় বললে আবার ভুল হবে, ভারতবর্ষে হয় না, গদি মিডিয়ার জমানায়। তো এই এক্সিট পোল এর আগে, ট্র্যাক রেকর্ডের কথা বলছিলাম, এই এক্সিট পোল, ওপিনিয়ন পোল না, এক্সিট পোল যেটা সঠিকতর হওয়ার কথা, সেটা এর আগে নানা নির্বাচনে গদি মিডিয়া করেছে এবং এই টাইমস নাও এরাও করেছে। তো এদের ট্র্যাক রেকর্ডকে আমরা ছোট্ট করে দেখে নিই। প্রথম ডেটা পয়েন্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের 2021 সালের এক্সিট পোল। টাইমস নাও এর এক্সিট পোলটাই শুধু বলবো। এক্সিট পোল করে টোরে তারা কি ফলাফল দেখিয়েছিল, সম্ভাব্য ফলাফল, সেটা হলো টিএমসি, তৃণমূল কংগ্রেস, মেরে কেটে সংখ্যাগরিষ্ঠতা পাবে কোনো ক্রমে 158টা আসন, বিজেপি পাবে 115টা আসন, এবং বাম কংগ্রেস আইএসএফ এর যে জোট হয়েছিল তারা পাবে 22টা আসন। তো দেখা যাচ্ছে যে তৃণমূলকে একদম হারিয়ে দিতে পারেনি, কিন্তু দিলে লোকে হয়তো বিশ্বাস করতো না, কিন্তু কান ঘেঁষে রেখেছিল আর কি, আর একটু হলেই হেরে যাবে, আর একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। তো ফলাফলটা আসলে কি হয়েছিল আপনারা সবাই জানেন। তৃণমূল কংগ্রেস 158 নয় 210-এরও বেশি আসন পেয়েছিল, বিজেপি 115-র ধারে কাছেও যায়নি, 77। আর বাম কংগ্রেস, এটা কি করে সমীক্ষা করেন জানি না, তো বাম কংগ্রেস 22টা নয়, তার ধারে কাছেও যায়নি, 0 পেয়েছিল, আইএসএফ পেয়েছিল 1টা। এইটা গেল একটা ডেটা পয়েন্ট যেটা পশ্চিমবঙ্গে। দ্বিতীয়টা কি না, 2024-এর লোকসভা নির্বাচন। তো এখানেও এর এক্সিট পোল করেছিল, কিন্তু তার আগে আরও চমৎকার জিনিস হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি 400 পার হয়ে যাবে, এবার 400-র বেশি আসন পেয়ে যাবো বলে লাফাতে শুরু করেছিলেন। তা উনি রাজনৈতিক নেতা, উনি তো দাবি করতেই পারেন আমরা অনেক সিট পাবো, কিন্তু গোটা গদি মিডিয়া জুড়ে সে কি হইচই, অর্ণব গোস্বামী সে কি চিৎকার, দেখাতে পারলে ভালো হতো, কিন্তু অনেকক্ষণ বলে ফেলেছি, সেটা দেখাবো না, আপনাদের নিশ্চয়ই মনে আছে। উনি প্রায় হাপুস নয়নে কেঁদে ফেলেন চিৎকার করতে করতে, এরকম অবস্থা। তো ফলাফল কি হলো? তার ফলাফল নয়, তারপর তারা এক্সিট পোল করলেন ভোটের পর,
এক্সিট পোলে কি দেখা গেল যে এনডিএ অর্থাৎ কিনা বিজেপি জোট তারা পাচ্ছে 358টা, 400 তারাও পার করতে পারেনি চক্ষু লজ্জায়, 358, আর ইন্ডিয়া পাচ্ছে মোটে 152টা। তো এইটা ছিল এক্সিট পোলের হিসেব, এনডিএ 358, ইন্ডিয়া 152। তো কার্যক্ষেত্রে কি হলো, ইন্ডিয়া 152 নয় অনেক বেশি পেল, সমস্ত অনৈক্য সত্ত্বেও 234টা। আর এনডিএ কত পেল, বিজেপি তো পেল 240টা, সংখ্যাগরিষ্ঠতা পার করতে পারেনি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এনডিএ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এদেরকে যোগ টোগ করে একটা মিলিজুলি সরকার করে তাদের আসন সংখ্যা কত, 293। একজন চলে গেল, যেটা শুরুতে বলছিলাম, 272-এর যে ম্যাজিক সংখ্যা সেটা এরা হারিয়ে ফেলবে এবং সরকারের পতন অনিবার্য। তা সরকারের পতন নিয়ে তো সম্ভাব্য পতন নিয়ে আগেই কথা বললাম, কিন্তু এই কথাটা হচ্ছে গদি মিডিয়াকে নিয়ে। টাইমস নামের এইটা হচ্ছে ট্র্যাক রেকর্ড, এবং গোটা হাস্ত গদি মিডিয়ার আমাদের প্রিয় কর্নেল সুমন দে এবং মেজর ময়ূক রঞ্জন সহ তারা প্রত্যেকে এই ভোটের প্রেডিকশনগুলো ভুল করেছিলেন, এবং সবাই একসঙ্গে একই ভুল করলেন। এইটা মেনে নেওয়া কিন্তু ভারী শক্ত। তো আমাদের ছোটবেলায় গোলদার বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি হাওয়া অফিস বা আবহাওয়া দপ্তর থেকে ভবিষ্যৎবাণী করতেন। তো আমরা ঠাট্টা করে বলতাম ওনার কিছুই মেলে না, যদি বলেন আজকে বৃষ্টি হবে তাহলে অবশ্যই ছাতা ছাড়া বেরোনো যেতে পারে। তা ওনার খুব দোষ নেই, কারণ আধুনিকতম যন্ত্রপাতি ছিল না সে সময়, স্যাটেলাইট ইমেজারিও আসতো না, ভুলভ্রান্তি তো হতেই পারে এবং সবসময় মিলতো না কতটা তাও না। কিন্তু এদের যে আধুনিকতম প্রযুক্তি আছে, প্রচুর পয়সা আছে, স্যাটেলাইট যোগাযোগ আছে, কম্পিউটার আছে, স্ট্যাটিস্টিক্যাল মেথডস আছে, এবং সারা পৃথিবীতে ভোট সমীক্ষার স্বীকৃত পদ্ধতি তৈরি হয়ে আছে, মডেল টডেল সব তৈরি আছে। সমস্ত কিছু সত্ত্বেও এরা কখনো মেলাতে পারেন না। এটা কি এমনি এমনি হওয়া সম্ভব? প্রত্যেকবার ভোটের আগে আপনি দেখবেন, নিশ্চয়ই যদি দেখেন, এবিপি আনন্দ সুমন দে চোখ গোল গোল করে, কর্নেল সুমন দে সম্মান দিয়ে বলতে হবে, চোখ গোল গোল করে বলেন যে সমীক্ষা এমন একটা জিনিস যেটা মিলবে এর কোনো গ্যারান্টি নেই, নাই মিলতে পারে, এটা শুধু একটা আন্দাজ। তো কথাটা ঠিক, সব সময় মেলে না, মিলার কথাও না। তো সারা পৃথিবীতে এখন সর্বত্রই মোটামুটি মিলে যায়, কারণ ওদের একটু ওনারা নিজেদেরকে একটু রিফ্রেশ করেন, ভুল ভ্রান্তি ঠিকঠাক করেন, কিন্তু তাহলেও সম্ভাবনা হিসেবে সবসময় মেলে না। কিন্তু কথা হলো, সব সময় মেলে না এক জিনিস, তাহলে কোনো সময়ই মিলবে না। বিশ্বাস করুন, যদি কোনো সময়ই না মেলে একটা জনমত সমীক্ষা, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো চ্যানেলে যারা এগুলো করেন বা যাদের দিয়ে করান, তাদের চাকরি বাকরি থাকতো না, জনতা দুগদিত, তাদের মার্কেট ভ্যালু পড়ে যেত এবং চাকরি বাকরি থাকতো না। তো এখানে সে আশঙ্কা নেই গদি মিডিয়ার। কিন্তু কথাটা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে বারবার একই ভুল করে যাবে, এইটা কিন্তু খুব একটা সম্ভাব্য ব্যাপার না। এর পিছনে কিছু একটা আছে তো বটেই, যে কারণটা আছে সেটা আমরা আন্দাজ করতে পারি, যে কারণে এদেরকে গদি মিডিয়া বলা হয়। তো এইটা হচ্ছে এদের বিশ্বাসযোগ্যতা। তো বিহারের ফল ঠিক কি হবে, মতামত সমীক্ষা মিলবে কি মিলবে না সে অন্য প্রসঙ্গ। কিন্তু কথাটা হলো যে গদি মিডিয়া যখন মতামত দিচ্ছে, ওই গোলদারের মতোই, ওটা মিলবে না ধরে নেওয়াই ভালো। গদি মিডিয়া হতে সাবধান, এটাই হলো আজকের বাণী। বিহারে এনডিএ জিততে পারে, ইন্ডিয়া জিততে পারে, কিন্তু গদি মিডিয়ার বিশ্বাসযোগ্যতা শূন্যে, এইটা মাথায় রাখতে হবে। তো গদি মিডিয়া এর পরেও এদের লজ্জা যদি থাকতো, তাহলে এতগুলো ভুল করার পরেও ভুল স্বীকার করতো। কিন্তু এরা আজ পর্যন্ত ওই যে লাহোর টাহর সব দখল করে ফেলেছিল, নয়া লাহোরে আরেকটু হলেই বাড়ি কিনতে যাচ্ছিল লোকজন, করাচিতে চোখ গোল গোল করে দখলই হয়ে গেল, এই দেখুন সেই ধ্বংসের ছবি ইত্যাদি প্রভৃতি, করতালি নেমে এলো স্টুডিওতে। সে নিয়ে আজ পর্যন্ত এরা ভুল স্বীকার করেনি, ভোট সমীক্ষা নিয়ে ভুল স্বীকার করেনি। কোনোটা যদি মেলে, হ্যাঁ সেটা মানতে হবে যে কাকতালীয়, মানে কাকও উড়ে গেল, তালও পড়লো, এটা এক আধবার হতে পারে, কারণ শিম্পাঞ্জি টাইপ করতে করতেও এক সময় দু একটা বার ঠিকঠাক শব্দ লিখে ফেলতে পারে। কিন্তু এদের যে বিশ্বাসযোগ্যতা সেটা এই জায়গায়, স্ট্যাটিস্টিক্যাল এক্সপেকটেশন যদি বলেন আপনি, তাহলে এদের মিলবে না, এরকম একটা এক্সপেকটেশন আছে, ধরে নেওয়াই ভালো। তো গদি মিডিয়া হইতে সাবধান, এটা হলো আজকের বক্তব্য। তো আমরা বারে বারই বলে আসছি যে গদি মিডিয়া নয়, ছোট মিডিয়াকে ভরসা করুন, ছোট মিডিয়ার উপর আস্থা রাখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যান্য ছোট মিডিয়া দেখুন, আমাদের সাইটে আসুন। ছোট মিডিয়া কিন্তু আজকের ভবিষ্যৎ।
তো পরের ভিডিও নিয়ে অবশ্যই আবার আসবো। এই ভিডিওটা পছন্দ হলে আপনাদের বন্ধু বান্ধব, চেনা পরিচিত লোকজনদের পাঠাবেন, অন্যান্যগুলোও পাঠাবেন। এইভাবেই কিন্তু আমরা একটা সমস্যা তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।